ঠিক আছে, তাহলে আজকের হচ্ছে আলোর চ্যাপ্টারের যতটা পড়া হয়েছিল তার উপরে এই কোশ্চেনগুলো ছিল। প্রথম কোশ্চেনটা, এখানে এতগুলো কোশ্চেন আছে, প্রথম কোশ্চেনটার উত্তর করছি। ঠিক আছে, আলোকরশ্মি একটি মাধ্যম হতে অপর মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আপতন কোণ এবং প্রতিসরণ কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে কি রকম ভাবে এর উত্তরটা হবে? ধর এটা হচ্ছে কি, এরকম করে আমি একটা বিভেদ তল টেনে দেব, তাই তো? এটা হচ্ছে কি প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম, তাই না? তাহলে আলোক রশ্মি আসছে এরকম করে। তাহলে প্রথম মাধ্যমে যখন পড়ে তখন আপতন কোণ কত বলেছে? 30 ডিগ্রি। আর প্রতিসরণ কোণ কত? 60 ডিগ্রি। বোঝা যাচ্ছে? আপতন কোণ আর প্রতিসরণ কোণ 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা ওই যে স্নেলের সূত্র যেটা 1μ2 কি লিখবো? সাইন আই বাই সাইন আর লিখবো তো? সাইন আই বাই সাইন আর, 1μ2 মানে কত হচ্ছে? সাইন আই বাই সাইন আর। এবারে বল সাইন আই বাই সাইন আর মানে কত হবে? সাইন আই বাই সাইন আর মানে কত হবে? সাইন 30 ডিগ্রি বাই সাইন 60 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত? 1/2। সাইন 60 ডিগ্রির ভ্যালু কত হচ্ছে? √3/2। তাহলে এটা হচ্ছে কত? 1/2। 2টা উপরে উঠে যাবে, √3 নিচে, তাহলে কেটে যাচ্ছে এটা। তাহলে কি হচ্ছে? 1μ2 এর মান কত হচ্ছে? 1/√3। 1/√3 হচ্ছে কি অ্যান্সার হবে। 1μ2 এর ভ্যালু কত হবে? 1/√3। 1μ2 এর ভ্যালু হচ্ছে কত? 1/√3। এটা হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, তাহলে কি লিখে দেব এখানে? প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হতো? যে আপতন কোণ আই সমান 30 ডিগ্রি। ঠিক আছে, এরকম করে লিখবি। উত্তর কিরকম লিখবি? আপতন কোণ আই সমান 30 ডিগ্রি, প্রতিসরণ কোণ আর সমান 60 ডিগ্রি। ঠিক আছে, প্রতিসরণ কোণ আর সমান 60 ডিগ্রি। স্নেলের সূত্র অনুসারে 1μ2 সমান সাইন আই বাই সাইন আর। ঠিক আছে, ব্যাস। তারপরে এরকম করে দিয়ে লিখে দিবি লাস্টে, অতএব প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক 1/√3 হয়েছে। প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। এটা আলোর প্রতিসরণের সূত্র কে লিখেছিস? যাকে বলবো সে রিডিং পড়বি। ঠিক আছে, খাতাতে যা লিখেছি তুই বল দেখি, রিডিং পড়। তুই কি লিখেছিস? আলোর প্রতিসরণের সূত্র পড়। প্রতিফলক নয়, প্রতিসারক তলের উপর। ওটা কেটে কারেকশন কর। আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর, প্রতিসারক তলের, ব্যাস। তারপরে দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে, একটি লিখেছিস? একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে, হ্যাঁ, এই ধ্রুবককে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা লিখবি। এই ধ্রুবককে বলা হয়, এই যে লেখা হলো না যে দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। এই ধ্রুবককে বলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। সূত্রটিকে স্নেলের সূত্র বলে। ঠিকঠাক আছে? লিখেছিস? যদি কেউ ভুলভাল লিখে থাকিস কারেকশন কর। হয়েছে? অসুবিধা কারোর? তাহলে দুটো কোশ্চেন হলো, তাই তো? এরপরে পরের কোশ্চেন কি বলেছে? যে আলোর বেগ, বায়ুতে আলোর বেগ এবং কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, তাহলে কাঁচে আলোর গতিবেগ কত হবে? দেখ, আমি আগের দিন একটা ফর্মুলা বলেছিলাম। কি ফর্মুলা? যে এটা হচ্ছে কি প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম, আলো এখান থেকে এলো, এটা হচ্ছে কি আপতন কোণ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। ধর এটা হচ্ছে কি প্রতিসরণ কোণ। তাহলে আমরা কি একটা বড় ফর্মুলা লিখেছিলাম? 1μ2 মানে কি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। কি লিখেছিলাম? সাইন আই বাই সাইন আর।
গতিবেগ দিয়ে লিখলে কি হবে v1/v2, মানে এই মাধ্যমে আলোর বেগ v1, এই মাধ্যমে আলোর বেগ v2। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে লিখলে λ1/λ2। আর প্রতিসরাঙ্ক দিয়ে যদি লিখি সেটা কত হবে μ2/μ1, মানে কি হচ্ছে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। এবারে এখানে কোশ্চেন কি দিয়েছে যে বায়ুতে আলোর বেগ, মানে আলোক রশ্মি যে আসছে না, এখানে প্রথম মাধ্যমটা ধরে নে কি বায়ু, এটা হচ্ছে কি বায়ু, তারপরে কি কাঁচ, মানে এটা হচ্ছে কি কাঁচ। তাহলে কি বলছে আলোক রশ্মির বায়ুতে বেগ এইটা, মানে বায়ুতে বেগ মানে কোনটা, ওপরে বায়ু থেকে আলোক রশ্মি আসছে, বায়ুতে বেগ যেটা সেটা দেওয়া আছে, এবং কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাকে কার সঙ্গে কার রিলেশন করতে বলছে বলতো, এটার সঙ্গে এইটার, তাই না? মানে গতিবেগ দেওয়া আছে আর প্রতিসরাঙ্ক দেওয়া আছে, মানে বায়ুতে গতিবেগ দেওয়া আছে, কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। বায়ুর প্রতিসরাঙ্কটা দেওয়া উচিত ছিল, তাই না? বায়ুর প্রতিসরাঙ্ক হয় 1, কত হয় 1, এটা মনে রাখতে হবে সবসময়, যে বায়ুর প্রতিসরাঙ্ক, বায়ু বা শূন্য মাধ্যম, বায়ু বা শূন্য মাধ্যম, এদের প্রতিসরাঙ্ক কি হয়, প্রতিসরাঙ্ক সবসময় কি ধরা হয়, 1 ধরা হয়। এটা মনে রাখতে হবে, বায়ু বা শূন্য মাধ্যমে প্রতিসরাঙ্ক 1 ধরা হয়। আরো একটা জিনিস মনে রাখতে হয় কি, বায়ুতে বা শূন্য মাধ্যমে আলোর গতিবেগটা 3 × 10⁸ মিটার/সেকেন্ড। ঠিক আছে, এটা যদি কোনো প্রশ্নে নাও দেওয়া থাকে নিজেকে ধরে নিতে হবে। কি বললাম, বোঝা গেছে? বায়ুর বা শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্কটা 1 ধরা হচ্ছে, এবং বায়ুতে বা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত, 3 × 10⁸ মিটার/সেকেন্ড ধরা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা এটা ফর্মুলাটা জানা ছিল। ঠিক আছে, এখন আমি কি লিখবো এখান থেকে, এগুলো মুছে দেব, তাই না? এগুলো দরকার নেই, এখানে এটাও দরকার নেই। তাহলে এটার সঙ্গে এটা সমান হচ্ছে, নাকি না? যেটা লাগবে সেটাই দেখেছি। তাহলে কি হচ্ছে, বায়ু থেকে আলো আসছে, বায়ু থেকে আলো আসছে কাছে, বায়ুতে গতিবেগ যেটা সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি v1 কত, 3 × 10⁸ মিটার/সেকেন্ড, বায়ুতে গতিবেগ। ঠিক আছে, আচ্ছা কাঁচে, কাঁচে গতিবেগ কত আমার জানা নেই। ঠিক আছে, জানা নেই। বায়ুর প্রতিসরাঙ্ক এটাকে কত ধরবো, μ1, উপরেরটা 1 না, মানে উপরের মাধ্যমটাকে আমরা 1 ধরেছি। কাঁচের প্রতিসরাঙ্কটাকে আমরা কি ধরবো, μ2, μ2 কত 1.5 দেওয়া আছে। কেউ যদি এটাকে এরকম করে লিখতে চায় যে বায়ুর জন্য এয়ার লিখতে পারে, এ বলে লিখতে পারে, ঠিক আছে, আর কাঁচের জন্য জি বলে লিখতে পারে, অসুবিধা আছে? নেই কিন্তু। দেখ, বায়ুর জন্য যদি আমি এয়ার এ লিখি, তাহলে কাঁচের জন্য কি লিখবো, জি লিখবো। ভি এ মানে কি, বায়ুতে আলোর গতিবেগ। মিউ এ মানে কি, বায়ুর প্রতিসরাঙ্ক। ভিজি মানে কাঁচে আলোর গতিবেগ, মিউ জি মানে কাঁচের প্রতিসরাঙ্ক। হয়ে গেল। এবারে এই ফর্মুলাটাকে তাহলে আমি লিখবো কেমন ভাবে, তাহলে আমাকে এখানে কি লেখা উচিত প্রথমে, না এখানটা হয়েছে। তাহলে এখান থেকে ফর্মুলাটাকে আমি কি লিখতে পারি, যদি আমি ওপরেরটাকে এয়ার লিখি তাহলে নিচেরটা হলো কি জি, হয়েছে। তাহলে এখানে দেখ, উপরে 1 থাকলে এখানে উপরে কি থাকে, 2 থাকে, মানে উল্টো উল্টো হচ্ছে না। তার মানে এখানে কি লেখা উচিত, জি লেখা উচিত, এখানে কি লেখা উচিত, এ লেখা উচিত। বোঝাতে পেরেছি? হ্যাঁ, যদি এখানে এ থাকে তাহলে এখানে হবে এ, তাই না, নিচে হবে। আর এখানে জি থাকলে এখানে হবে জি। এবার দেখ ফর্মুলাতে বসাচ্ছি, বায়ুতে আলোর গতিবেগ 3 × 10⁸, কাঁচে আলোর গতিবেগ জানা নেই, বার করতে হবে। কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 আর বায়ুর প্রতিসরাঙ্ক 1, গুণ করে, এবার কোনাকুনি গুণ হবে, তাই না? কত হবে, বা 1.5, 1.5 ইন্টু কি হবে, ভিজি, এটা নিচে কিন্তু, হ্যাঁ। আর এটার সঙ্গে এটা গুণ হলে কত হচ্ছে, 3 × 10⁸। অসুবিধা আছে? কোনাকুনি গুণ হচ্ছে, ঠিকঠাক আছে তো? এবারে এখান থেকে কি করব, ভিজি, ভিজি কত আসবে, এই কোশ্চেনটা মুছে দিই, কোশ্চেনটা মুছে দিচ্ছি। ভিজি, তাহলে ভিজি কত হবে এখান থেকে, 3 × 10⁸ বাই 1.5। অসুবিধা? এবারে আমরা কি করতে পারি, দশমিক তুলি, তাই না?
দশমিক যদি তুলে দিই ওপরে কত হবে, দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা সংখ্যা আছে এই জন্য একটা শূন্য। অসুবিধা? ঠিকঠাক আছে। এবার এটাকে কত দিয়ে কাটাকুটি যাবে, দেখ এটা হচ্ছে কত, 5 2 10, 5 3 15, 3 আর 3 কেটে যাবে, তাহলে হবে কত, এটা ভিজির ভ্যালু কত হবে, 2 × 10⁸। এবারে বায়ুতে আলোর গতিবেগটা কিসে দেওয়া ছিল, মিটার পার সেকেন্ডে দেওয়া ছিল, এই জন্য এটারও একক কিসে আসবে, মিটার পার সেকেন্ডে আসবে। ওখানে ওই মানে কাঁচের প্রতিসরাঙ্ক যখন দেওয়া থাকে, যেহেতু একটা মাধ্যম বায়ু ছিল, এই জন্য বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক মানেই শুধু কাঁচের প্রতিসরাঙ্ক, মানে ওই ওপরে ওটাই থেকে যাচ্ছে। যদি এখানে একটা মাধ্যম বায়ু দেওয়া থাকতো আর একটা মাধ্যম জল দেওয়া থাকতো, তখনই ওরকম করে করতে পারতিস না, তখন কিন্তু এটা দিয়ে যেতে হতো। ঠিকই আছে, অসুবিধা নেই, চলবে, ঠিক আছে। এইরকম, ঠিক এই রকমই আরেকটা কোশ্চেন দেবো, ঠিক আছে, একই রকম ভিত্তি করে পুরো একই রকমের কোশ্চেন আরেকটা দিচ্ছি, আগে টুকে নে সবাই, তারপরে বলছি। নেক্সট এইরকম একটা কোশ্চেন দিচ্ছি, দেখ। কি কোশ্চেন, যে তাহলে এটাকে কোশ্চেন 6 বলে লিখে দিচ্ছি, ঠিক আছে। কোশ্চেন হচ্ছে কি, যে কাঁচে আলোর গতিবেগ, কাঁচে আলোর গতিবেগ কত না, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়েছে। কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, 1.5 দেওয়া থাকতে পারে, বা 3/2, 3/2 মানে 1.5, তাই তো। এবং জলের প্রতিসরাঙ্ক, জলের প্রতিসরাঙ্ক 4/3 হলে জলের মধ্যে আলোর গতিবেগ কত হবে, ঠিক না। জলের মধ্যে আলোর গতিবেগ কত হবে, এই কোশ্চেন এবার দেখ দেখি নিজেরা করতে পারিস কিনা, ওই ফর্মুলা দিয়ে চেষ্টা কর কি আসে, দেখ। এই দেখ আমি কিরকম করছি, এরকম করে একটা ছবি এঁকেছি, কি লিখেছি, এই মাধ্যমটা কাঁচ, এটা জল, ঠিক আছে। তাহলে এবার লিখে নিবি কিরকম, কাঁচে আলোর গতিবেগ মানে কি, ভি জি, জলে আলোর গতিবেগ মানে কি, ভি ডাব্লিউ। অসুবিধা আছে? হুম, কাঁচে আলোর গতিবেগ দেওয়া আছে, কত দেওয়া আছে, 2 × 10⁸, লিখে নিই তাহলে, 2 × 10⁸। জলে আলোর গতিবেগ জিজ্ঞেস করেছে, কোশ্চেন মার্ক দিয়ে দিই, দেখ কোশ্চেন পড়ে পড়ে কিরকম লিখছি ডেটাগুলো। আর কি দেওয়া আছে, কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, এটা হচ্ছে কি মিউ জি হবে, তাই না। মিউ জি কত দেওয়া আছে, 1.5। আর কি দেওয়া আছে, জলের প্রতিসরাঙ্ক মানে মিউ ডাব্লিউ কত দেওয়া আছে, 4/3। অসুবিধা আছে? এবারে কি না, আলো ধর এখান থেকে এখানে যাচ্ছে, হয়েছে। তাহলে এখানে আমরা ফর্মুলা কেমন ভাবে করব, যদি গতিবেগ দিয়ে করতে চাই, VG/VW, তাহলে আমি কি করেছি, VG কে উপরে রেখেছি, তাহলে কি হবে, মিউ জি হবে নিচে আর মিউ ডাব্লিউ হবে উপরে। লেখা ঠিক আছে? ঠিকঠাক আছে। যদি V1/V2 = μ2/μ1 হয়, তার মানে কি 1 যদি ওপরে থাকে, এখানে 2 ওপরে থাকবে প্রতিসরাঙ্কের বেলা, তাহলে সেখানে কি হবে, VG/VW মানে μW/μ গ্লাস। এবারে এখান থেকে আমাকে কি করতে হবে, ভ্যালুগুলো বসাতে হবে, ঠিক আছে। ভ্যালুগুলো বসালে কিরকম হচ্ছে, এক কাজ করি, এটাকে আরেকটু এই সাইডে লিখি, VG/μ
ভি ডাব্লিউ ইজিক্যালস টু মিউ ডাব্লিউ বাই মিউ জি, এই যে, বা ভিজির ভ্যালু বসিয়ে দেবো কত, 2 × 10⁸ ভি ডাব্লিউ আমার দরকার, মিউ ডাব্লিউ জলের প্রতিসরাঙ্ক কত, 4/3, মিউ জি মানে কাঁচের প্রতিসরাঙ্ক কত, 1.5 দেওয়া আছে এটা। এবার এখান থেকে আমাকে ক্যালকুলেশন করতে হবে কিরকম, এখানে না একটা কাজ করতে পারিস কিরকম, এইটাকে আগে ক্যালকুলেশন করে নিতে পারিস, কত হবে 4/3, একটা কাজ করতে পারিস এখান থেকে 4/3, এর নিচে 1 আছে না, তাহলে কত হবে 1/1.5 হবে, অসুবিধা আছে, 4/3টা উপরে ছিল, 4/3 থাকলো, 1.5 মানে কি, এর নিচে 1 আছে, 1/1.5, দশমিক উঠে গেল, এটা হয়ে যাবে কত 10, ঠিক না, দশমিক যদি এখানে 1 ছিল, দশমিক যদি উঠিয়ে দিই তাহলে কি লিখতে হবে, গুণ লিখে 10 লিখতে হবে, মানে কি হচ্ছে এখানে উপরে হচ্ছে কত 4 × 10, নিচে হচ্ছে 3 × 15, ঠিকঠাক আছে, ক্যালকুলেশনও আমি কোনো স্টেপ জাম্প করছি না। এবারে কত হবে এখান থেকে 2, আচ্ছা 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে 10, 5 3 15, তাহলে হচ্ছে কত এখানে 8/9, ঠিকঠাক আছে, 8/9 হচ্ছে এখান থেকে। এইবারে এইটাকে আমাকে কি করতে হবে, এখানে যেটা এসেছিল যে, এটা মুছে দিচ্ছি, 8/9 এসছে এখানে, তাহলে এখানে লিখছি 2 × 10⁸ বাই ভি ডাব্লিউ ইজিক্যালস টু কত আছে, 8/9 আছে, কোনাকুনি গুণ করব, ঠিক না, কোনাকুনি গুণ করছি কত 9 ইন্টু, বা এখানে 8 × ভি ডাব্লিউ ইজিক্যালস টু কি হবে 9 × 2 × 10⁸, ঠিক লিখেছি, কোনাকুনি গুণ করেছি, 8-এর সঙ্গে ভি ডাব্লিউ, 9-এর সঙ্গে এটা, বা ভি ডাব্লিউ কত হবে, ভাগ হয়ে যাবে এবারে, 9 × 2 × 10⁸ বাই কত হচ্ছে 8, এখান থেকে কাটাকুটি যাবে, 2 4 8, কি না 2 4 8, এবার 9কে যদি 4 দিয়ে ভাগ করি, 9কে 4 দিয়ে ভাগ করে দেখ কত হচ্ছে, 4 2 8, 1 নামছে, দশমিক দিলাম 0, 4 2 8, 2 নামলো 0, 4 5 20, মানে 2.25 হচ্ছে, তাই না, 2.25 হচ্ছে, ভাগ করে দেখ 2.25 আসবে, তাহলে এটা উত্তর কত দাঁড়াবে, এটার উত্তর দাঁড়াবে 2.25 ইন্টু 10⁸ মিটার/সেকেন্ড, কিচ্ছু নয়, শুধু ফর্মুলা দিয়ে মানে ভ্যালুগুলো বসাতে হবে, ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে, এরকম কোশ্চেন পরীক্ষাতে কিন্তু 2-1টা করে দিচ্ছে এখন, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য দিয়েও কোশ্চেন আছে। তাহলে কি হলো, জলে আলোর গতিবেগ দাঁড়াবে 2.25 ইন্টু 10⁸ মিটার/সেকেন্ড, ঠিকঠাক। এরপরের কোশ্চেন সলভ করার আগে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে লিখে নে, যেটা হচ্ছে কি, যে ওই প্রতিসরাঙ্কর ব্যাপার, যেটা যে পরম প্রতিসরাঙ্ক আর হচ্ছে কি আপেক্ষিক প্রতিসরাঙ্ক, ঠিক আছে, আমরা কি বলেছিলাম যে, এই যে বলি না যে, এটা ধরো প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম, আলোক রশ্মি আসছে এখান থেকে, তাহলে আমরা কি বলি 1μ2, কি বলি 1μ2 কে বলি সাইন আই বাই সাইন আর, ঠিক আছে, সাইন আই বাই সাইন আর, আর হচ্ছে কি লিখি v1/v2 লিখি, তাই না, v1/v2 লিখি। তাহলে আমি যদি বলি যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মানে কি বলবো, যে আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে অপর কোনো মাধ্যমে প্রতিসরিত হলে, আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে অপর কোনো মাধ্যমে প্রতিসরিত হলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে কি বলা হবে, ওই মাধ্যমটার পরম প্রতিসরাঙ্ক বলা হবে। আর যদি আলোক রশ্মি একটা মাধ্যম থেকে অপর একটা মাধ্যমে প্রবেশ করে, তাহলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে কি বলবো, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক।
তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্কটা বলা ছিল, স্নেলের সূত্রতে বলা ছিল, তাই না? কেন? ওই যে বললাম না যে দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। এই ধ্রুবককে কি বলে? প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, মানে কি আপেক্ষিক প্রতিসরাঙ্ক হয়ে গেছে। ওখানে পরম প্রতিসরাঙ্কটা লিখছি, ঠিক আছে? পরম প্রতিসরাঙ্ক, এই যে বলা, এই যে কোশ্চেনে বলা আছে না যে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, মানে ওটা কি দেওয়া আছে বলতো? ওটা হচ্ছে কাঁচের পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে, কারো সাপেক্ষে দেওয়া নেই। কারো সাপেক্ষে দেওয়া নেই মানে বায়ুর সাপেক্ষে বা শূন্য মাধ্যমের সাপেক্ষে ওই প্রতিসরাঙ্কটা দেওয়া আছে। শুধু কাঁচের প্রতিসরাঙ্ক মানে আমরা কি বুঝি? বায়ু থেকে বা শূন্য মাধ্যম থেকে আলো এসে কাঁচে প্রবেশ করেছে, ঠিক আছে? শুধু জলের প্রতিসরাঙ্ক মানে আমরা কি বুঝি? বায়ু বা শূন্য মাধ্যম থেকে আলো এসে জলে প্রবেশ করেছে, ব্যাস। কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক মানে কি? কাঁচ থেকে আলো এসে জলে প্রবেশ করেছে। তাহলে এখানে কি লিখবো? পরম প্রতিসরাঙ্ক কি লিখবো? পরম প্রতিসরাঙ্কের ইংরেজি যদি কেউ জানতে চায় সেটা হবে কি? অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। প্রতিসরাঙ্কের ইংরেজি হচ্ছে কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি লিখবো? আলোক রশ্মি বায়ু বা শূন্য মাধ্যম, আলোক রশ্মি বায়ু বা শূন্য মাধ্যম হতে অপর কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমে প্রতিসৃত হলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন এর অনুপাতকে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে। ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে, ঠিক আছে? ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে। আলোক রশ্মি বায়ু বা শূন্য মাধ্যম থেকে অপর কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমে প্রতিসৃত হলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে, ঠিক আছে? আচ্ছা, যখন কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা থাকে, এমনি যে বলা আছে কাঁচের প্রতিসরাঙ্ক, হ্যাঁ, কিন্তু প্রতিসরাঙ্কে আমরা স্নেলের সূত্র থেকে কি পড়েছিলাম? যে দুটি নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে পড়েছিলাম তো। এখানে বর্ণটা কি লিখবো? 7টা বর্ণের মধ্যে কোনটা ধরবো? 7টা বর্ণের মধ্যে কোনটা ধরবো? কোন বর্ণ ধরবো? 7টা তো বর্ণ আছে। 7টা বর্ণ যদি আমি লিখি, বেনি আ সহ কলা যদি লিখি, বেনি আ সহ কলা, তাই তো? এর মধ্যে মানে এদের যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য ধরি, তার মধ্যে হলুদের তরঙ্গ দৈর্ঘ্যটা মাঝামাঝি পড়ে। বোঝা গেল কি? 7টা বর্ণের আলোক রশ্মি মানে হচ্ছে সূর্যের যে 7টা বর্ণের আলোক রশ্মি আছে, তার মধ্যে দেখছি কি যে বেগুনি আর লাল থেকে যে তরঙ্গ দৈর্ঘ্য পার্থক্য আছে, ঠিক আছে? সেই তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ধরো 4000 থেকে আপাতত 7000 অ্যাংস্ট্রমের মধ্যে এরকম ধরো থাকে। তার মধ্যে একদম মাঝামাঝি সেটা কততে পড়ে? হলুদে পড়ে। এই জন্য আমরা কি করি, যে কোনো কিছু না বলা থাকলে হলুদ বর্ণের আলোক রশ্মিটাকে ধরি, ঠিক আছে? তাহলে যদি কোশ্চেন দেয় যে কাঁচের
একটা কোশ্চেন লেখ, কাঁচের কাঁচের পরম প্রতিসরাঙ্ক বা কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো? কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো? কাঁচের পরম প্রতিসরাঙ্ক এইখানে কি লিখতে হবে? এইখানে আমি পরম প্রতিসরাঙ্ক যেহেতু বলেছি, আমি কি বলবো? আলোক রশ্মি, আমি লিখবো এটাকে, আগে বলছি মুখে। আলোক রশ্মি বায়ু বা শূন্য মাধ্যম থেকে কাঁচে প্রতিসৃত হলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত 1.5 হবে। কিন্তু এখানে বর্ণের কোন বর্ণে আলোক রশ্মি লিখতে হবে? হলুদ বর্ণে। তাহলে এটাকে পুরোপুরি যদি লিখি তাহলে কি লিখবো? পুরোপুরি লিখলে কি লিখবো? যে লেখ, কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে বোঝায়। এটার উত্তর লিখছি, কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে বোঝায় হলুদ বর্ণের আলোক রশ্মি, হলুদ বর্ণের আলোক রশ্মি বায়ু হতে কাঁচে প্রতিসৃত হলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি হবে? এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত 1.5 হবে। ঠিক আছে, তাহলে কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে বোঝায় হলুদ বর্ণের আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচে প্রতিসৃত হলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত 1.5 হবে। ঠিক আছে, এরপরে কি লিখবো? যে এরপরের যে কোশ্চেনটা ছিল তার উত্তর কি হবে? এরপরের কোশ্চেনের উত্তর কি হবে বল? কাঁচের প্রতিসরাঙ্ক 4/3 এবং জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 4/3 এবং কাঁচের প্রতিসরাঙ্ক 3/2 হলে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত হবে? জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত হবে? কি করে করবি এটা? দেখ, জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে আর কি দেওয়া আছে? কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, তাই তো? তাহলে জলের প্রতিসরাঙ্ককে আমি কি লিখবো? মিউ ডাব্লু কত? 4/3। কাঁচের প্রতিসরাঙ্ক মানে কত? মিউ জি কত দেওয়া আছে? 3/2। এটা কত কোশ্চেন হচ্ছে? 4-এর কোশ্চেন, তাই তো? কি বলেছে? জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, মানে জলের সাপেক্ষে মানে কি হবে? ডাব্লু মিউ জি জিজ্ঞেস করেছে, জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক জিজ্ঞেস করেছে, মানে ডাব্লু মিউ জি জিজ্ঞেস করেছে। প্রথমে বলেছে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, তাই না? পরে আবার জিজ্ঞেস করেছে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, মানে পরের বারে কি জিজ্ঞেস করেছে? কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, দুবার জিজ্ঞেস করেছে। ঠিক আছে, প্রথম যদি আমি লিখি ডাব্লু মিউ জি, তাহলে বল ওপরে কাকে লেখা উচিত? ভি ডাব্লু না ভিজি? আচ্ছা ভি বলছি, মিউ মিউ। ওপরে কি লেখা উচিত? মিউ ডাব্লু লেখা উচিত না মিউ জি লেখা উচিত? জি লেখা উচিত। কেন কি? সবার বেলা ওপরে হচ্ছে কি প্রথমটা থাকে, মানে বেগ থাকে, তারপরে হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য ওপরেই থাকে, মানে যদি এটা প্রথম থাকে সেটা ওপরে থাকবে। শুধু প্রতিসরাঙ্কের বেলা কি হয়?
উল্টো করে লেখা হচ্ছে, তাই তো? তাহলে এখানে কি হবে, জি হবে, এখানে হবে ডাব্লু। এটা বার করছে, তাহলে কত হবে এটা, মিউ জি কত দেওয়া আছে, 3/2, আর মিউ ডাব্লু কত দেওয়া আছে, 4/3। ক্যালকুলেট করলে কত হচ্ছে, 3/2, এটা হচ্ছে কত, 3/4, হলে কত হচ্ছে, 9/8। তাহলে উত্তর কি লিখবো, যে জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, অতএব জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত হচ্ছে, জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক হচ্ছে কত, 9/8। কার অসুবিধা বল, জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 9/8 হচ্ছে, ঠিক আছে। এর পরেরটা নিশ্চয়ই করতে পারবি, এর পরেরটা করে দেখ কি আসছে। এর পরেরটা কি হবে, কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক মানে, কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক মানে কি, মিউ জি, আচ্ছা জি মিউ ডাব্লু, মানে এখানে উপরে কত হবে, মিউ কি হবে, ডাব্লু, নিচে কি হবে, মিউ জি। মিউ ডাব্লু মানে কত, 4/3, মিউ জি মানে কত, 3/2। তাহলে এটাকে ক্যালকুলেট করলে কত হচ্ছে, 4/3 ইন্টু 2/3, মানে হচ্ছে কত, 8/9। 8/9 হচ্ছে তো, 8/9 হচ্ছে, ঠিকঠাক, 8/9 হচ্ছে। 8/9 দাঁড়াচ্ছে এটা। তাহলে উত্তর কি লিখবি, অতএব কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক হচ্ছে কত, 8/9। অতএব কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত হচ্ছে, 8/9। একটা জিনিস লক্ষ্য করেছিস, জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 9/8 ছিল, কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কি হলো, 8/9, মানে কি হচ্ছে বলতো, উল্টে গেছে না, বোঝা যাচ্ছে না এটা? তাহলে যদি কোনো শর্ট কোশ্চেনে দেওয়া থাকে যে যে কাচের সাপেক্ষে তেলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে কত, 2/3, কাচের সাপেক্ষে তেলের প্রতিসরাঙ্ক 2/3, তাহলে তেলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক হতে হবে 3/2, ঠিক আছে। শর্ট কোশ্চেন একটা হয়ে যাবে এখান থেকে, একটা শর্ট কোশ্চেন এখানেই দিচ্ছি, ঠিক আছে। এই রকম টাইপের শর্ট কোশ্চেন পরীক্ষাতে হঠাৎ হঠাৎ করে দিয়ে দিচ্ছে পরীক্ষায়, ঠিক আছে, 1 নাম্বার করে করে। কোশ্চেন কি, যে কাচের সাপেক্ষে তেলের প্রতিসরাঙ্ক, এটা লিখছি কত না, কাচের সাপেক্ষে তেলের প্রতিসরাঙ্ক লিখছি কত, 1/4 লিখছি, ঠিক আছে, কাচের সাপেক্ষে তেলের প্রতিসরাঙ্ক 1/4 লিখছি। তাহলে তেলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত হবে, তেলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক কত হবে, উত্তর হবে কত, 4/1, মানে 4 হবে, তাই তো, 4/1 মানে 4 হচ্ছে। তাহলে যদি কোথাও এরকম থাকে 1μ2, মানে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, গুণিতক 2μ1, মানে দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, দুটোকে গুণ করলে কত আসবে, 1 আসবে। কেন, করেই দেখ, করে দেখ এটাকে, 1μ2 কে যদি আমি লিখতাম, কি লিখতাম, μ2/μ1, 2μ1 কে যদি লিখতাম μ1/μ2, এই যে কাটাকুটি হয়ে যাচ্ছে, কত আসবে, 1 আসবে না। ওই যে জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক গুণিতক কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, ওটা হচ্ছে 9/8, এটা হচ্ছে 8/9, কাটাকুটি হয়ে কত আসবে, 1 চলে আসবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে, এটা 5 নাম্বারের কোশ্চেন হচ্ছে, 5 নাম্বারের কোশ্চেনের উত্তর হবে,
কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 3/2, বায়ুতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। দেখ তাহলে আমি কি করব, এখানে কি কি বলেছে, কাঁচ আর বায়ু বলেছে তাই না, তাহলে আমি এক কাজ করব, এটাকে লিখবো বায়ু, এটাকে লিখবো কাঁচ, হয়েছে। আচ্ছা, বায়ুর প্রতিসরাঙ্ক কত আমরা জানি 1, এটা জেনে রাখতে হচ্ছে, বায়ুর প্রতিসরাঙ্ক কত 1। কাঁচের প্রতিসরাঙ্ক কত দিয়েছে, কাঁচের প্রতিসরাঙ্ক কত দিয়েছে 3/2। এরপরে এখানে বলেছে বায়ুতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, এখানে এখানে কি হবে ল্যামডা, ল্যামডা এ মানে কি, বায়ুতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত 4000 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে কি জানিস, এক অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার, কত 10⁻⁻10 মিটার এক অ্যাংস্ট্রম মানে, ঠিক আছে। ন্যানোমিটারও হয় একটা একক, ন্যানোমিটারও লিখছি, এটাকে লিখছি ন্যানোমিটার, ন্যানোমিটারকে লেখে এন স্মল এম স্মল এন স্মল এম, ন্যানোমিটার কত হচ্ছে 10⁻⁹ মিটার, হয়েছে। এইগুলো একটু মনে রাখতে হয়, কেন কি একক দিয়ে দেয়, তরঙ্গ দৈর্ঘ্যের একক অ্যাংস্ট্রম এককে দেয়, ন্যানোমিটার এককে দেয়। তাহলে বায়ুতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, কাঁচে আলোর তরঙ্গ দৈর্ঘ্য চাই, হয়েছে। তাহলে আমরা যে ফর্মুলা লিখি, কি লিখি, এ মিউ জি যদি লিখি তাহলে কি লিখতাম, মিউ জি বাই মিউ এ লিখতাম। আর যদি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে লিখতাম তাহলে কি লিখতাম, আচ্ছা পুরো ফর্মুলাটাই আমি লিখছি না হলে একবার, কি লিখবো, সাইন আই বাই সাইন আর, তারপরে কি হবে, এখান থেকে ভি এ বাই ভিজি হবে, কেন কি গতিবেগ যেটা হয় সেটা কি হয়, ওপরে থাকছে, ল্যামডা এ বাই ল্যামডা জি, প্রথমে এ থাকছে, ওপরে এ থাকছে, হয়েছে। প্রতিসরাঙ্কের বেলা কি হচ্ছে, মিউ জি বাই মিউ এ, শুধু এইটা উল্টো হচ্ছে তাই না, আর সব যে প্রথমে আছে সে ওপরে, ঠিক না, যে প্রথমে আছে সে ওপরে। এবারে কথা হচ্ছে যে এখানে এই অঙ্কতে কার কার মধ্যে রিলেশন করতে বলেছে, কার কার মধ্যে, কার কার মধ্যে করেছি বল, এখান থেকে মিউ এ, ঠিক আছে, আর এটা হচ্ছে মিউ জি, মিউ এ মিউ জি মানে কি এটা থাকছে, হয়েছে, আর ল্যামডা এ ল্যামডা জি মানে এটা থাকছে, হয়েছে। তার মানে বাদ বাকিগুলো এখানে কোনো কাজে লাগছে না, মুছে দিই, বাদ বাকিগুলো কোনো কাজে লাগছে না। তাহলে এখান থেকে বল, এখান থেকে যদি আমি বসাই মানগুলো, কি কি আসছে, কি কি আসছে, ল্যামডা এ কি লিখবো 4000 অ্যাংস্ট্রম থাক এখানে, ঠিক আছে। ল্যামডা জি, মিউ জি কত আসছে 1.5, মিউ এ কত 1, হয়েছে। এবারে দেখ এটা কোনাকুনি গুণ করলে কত হবে 4000 অ্যাংস্ট্রম, বা এটাকে যদি আমি এই দিকে গুণ করি কত হবে 1.5 ল্যামডা জি ইজিক্যালস টু কত হবে 4000 অ্যাংস্ট্রম, হয়েছে। এককটাকে আমি কিন্তু তুলিনি যাতে করে এককটা থাকে, এখান থেকে কি করব 1.5 মানে ল্যামডা, এটা ল্যামডা জি কত হবে 4000, দেখ একক কিন্তু অ্যাংস্ট্রমেই থাকবে 1.5, দশমিক যদি তুলে দিই এক লিখে একটা শূন্য হবে, হয়েছে। এবারে কাটাকুটি করছে, কি হবে, কাটাকুটি করলে 15 দিয়ে যদি কাটি কিছু হবে, 15 দিয়ে কাটলে 15 দিয়ে 30 কত দূর পর্যন্ত যাবে, এক কাজ করি 3 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 5 3 15, 5 8 40, 800, ঠিক আছে। আর তারপরে কি দিয়ে যাবে, আর কোনো কিছু দিয়ে যাবে, এক কাজ করি 10কে 3 দিয়ে কেটে দিচ্ছি, কত আসবে 3.33 এরকম করে করে আসবে তাই না, 3.33 এরকম করে করে আসবে। এবারে এইটাকে যদি 8 দিয়ে গুণ করতাম কত হতো 8 3 24, 8 3 24, 2 থাকছে 8 3 24 25 26, 2 থাকছে 8 3 24 25 26, এরকম করে হচ্ছে। আর কি হতো, দুটো শূন্য দিলাম, দশমিক কটার পরে রেখেছি, দুটোর পরে 1 2, এরকম করে উত্তর আসবে, কত হচ্ছে 2664,
2664 অ্যাংস্ট্রম হবে কি কাঁচের মধ্যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, 2664 হচ্ছে কি কাঁচের মধ্যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এই বইটা কার কার আছে? সবার তো আলাদা আলাদা বই, তবু মোটামুটি যার কাছে যে বই আছে ওখান থেকে দেখে অঙ্ক করবি। আচ্ছা পরে বলবো অঙ্ক, এখন আপাতত করি কি, এত সময় কি হলো প্রতিসরণের উপরে যত রকমের প্রবলেম হয় গণিত হয় আপাতত করে দিয়েছি, এর বাইরে কিছুই যাবে না। ঠিক আছে, হ্যাঁ μ2 এরকম করে কেন লিখেছিস? উপরে যদি λ1 নিচে λ2 থাকে তাহলে উপরে হবে μ2, এটা হবে μ1। 1 আর লিখিস না, 1 কেন সামনে আমি তো 1 সামনে লিখিনি, তাহলে বেশি মানে হয়ে যাবে, ঘিঞ্জি হয়ে যাবে একসঙ্গে। ঠিক আছে, এরপর চলে আসবো কি প্রিজমের মধ্যে আলোর প্রতিসরণ। ঠিক আছে, প্রিজমের মধ্যে আলোর প্রতিসরণ। প্রথমে আমাদেরকে জানতে হবে কি না একটা প্রিজমের কি কি গঠন আছে। ঠিক আছে, একটা প্রিজমের কি কি গঠন আছে। প্রিজম মানে তোরা প্রিজম দেখেছিস কেউ? প্রিজম দেখেছিস? হুম, স্কুলে দেখিয়েছিল। প্রিজমটা দেখতে কি রকম হবে? প্রিজমটা দেখতে হবে এরকম, এটা একটা ত্রিভুজ, এদিকে একটা ত্রিভুজ করছি আমি, করে কি করব, এইটা দেখতে পাচ্ছি সামনের থেকে, আর এই তলটাও সামনের থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওটা হচ্ছে ব্যাক সাইডে আছে, তো এই জন্য ওটাকে কি করলাম ডট লাইন দিয়ে দিলাম। মোটামুটি দেখতে এরকম হচ্ছে প্রিজম, হয়েছে, প্রিজম পড়া হচ্ছে। এই প্রিজমের কি হচ্ছে দেখ, প্রথমে কটা তল দিয়ে তৈরি আগে বল, কটা তল দিয়ে তৈরি? এখানে একটা ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ আছে, তাহলে দুটো ত্রিভুজ হলো। আর দেখ এই সামনে একটা আয়তক্ষেত্র আছে, আয়তকার তল আছে, এই সাইডে একটা আয়তক্ষেত্র আছে, আর নিচে একটা আছে না, তাহলে কটা আয়তকার তল হলো? তিনটে। তাহলে তিনটে আয়তকার তল এবং দুটি ত্রিভুজাকার তল দ্বারা সীমাবদ্ধ সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। ঠিক আছে, প্রিজমের সংখ্যা কি হবে? তিনটি আয়তকার তল, তিনটি আয়তকার তল এবং দুটি ত্রিভুজাকার তল দ্বারা সীমাবদ্ধ সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে, প্রিজম। ঠিক আছে, তিনটি আয়তকার তল এবং দুটি ত্রিভুজাকার তল দ্বারা সীমাবদ্ধ সমসত্ব স্বচ্ছ মাধ্যমকে প্রিজম বলে। এবারে এই যে প্রিজমটা আছে এখানে কি হবে দেখ, এই যে নিচের যে আয়তকার তলটা এটাকে কি করে থাকে টেবিলের উপরে বসানো থাকে। ঠিক আছে, এটাকে টেবিলের উপরে বসানো থাকে, তাহলে বাদ বাকি পড়ে থাকছে কোন দুটো আয়তকার তল? এই ওই সাইডের যে তলটা, তাই না, ওই সাইডের যে তলটা, আর এই সামনের দিকে যে আয়তকার তলটা, তাই না, এই দুটো তল থাকছে বাকি।
কেন কি এই তলটার উপরে তো প্রিজমটা বসে আছে। তাহলে আমি যদি ওই যে পেছনের যে তলটা আছে তাতে যদি আলো ফেলি তাহলে কি হবে, এই সামনের তল থেকে আলোক রশ্মি প্রতিসরিত হয়ে বেরোবে। আর যদি সামনের থেকে আলো ফেলি তাহলে পেছনের দিকে যে তলটা আছে সেখান দিয়ে আলোক রশ্মি প্রতিসরিত হবে। তাহলে এই যে দুটো আয়তকার তল আছে এদেরকে কি বলে, প্রতিসারক তল, প্রিজমের প্রতিসারক তল। আমরা এমনি প্রতিসারক তল মানে কি বুঝি, যে তলে আলোক রশ্মি আপতিত হয়। এখানে যেহেতু একটা তলে আলোক রশ্মি আপতিত হচ্ছে আরেকটা তল দিয়ে বেরোচ্ছে, কিন্তু প্রতিসরণ কিন্তু দুটো তলেই হবে, দুবার হবে। মানে আমি যদি এটাকে আঁকি এরকম করে, এরকম করে, মানে এই সাইডের একটা তল আর এই সাইডের একটা তল, প্রথমে যখন আলোক রশ্মি এখানে পড়বে এখানে একবার আলোক রশ্মির প্রতিসরণ হবে, ঠিক আছে, এখানে একবার আলোক রশ্মির প্রতিসরণ হলো, আবার এই তলে যখন পড়বে আবার একবার প্রতিসরণ হবে, দুবার প্রতিসরণ হচ্ছে, ঠিক আছে। তাহলে এই সাইডের দুটো মানে আয়তকার তল তারা হচ্ছে কি প্রিজমে আলোক রশ্মির আপতন এবং প্রতিসরণ এইগুলো হচ্ছে। তাহলে কি বলবো, প্রতিসারক তল। প্রতিসারক তল কি লিখবো, প্রিজমের, প্রিজমের যে দুটি আয়তকার তলের, যে দুটি আয়তকার তলের ওপর আলোক রশ্মির আপতন এবং প্রতিসরণ ঘটে তাদেরকে প্রতিসারক তল বলে, ঠিক আছে, প্রতিসারক তল বলে। প্রিজমের যে দুটি আয়তকার তলের উপর আলোক রশ্মির আপতন এবং প্রতিসরণ ঘটে তাদেরকে প্রতিসারক তল বলে। তাহলে তাহলে যে যে তলটা হচ্ছে টেবিলের উপরে আছে, মানে যার উপরে প্রিজমটা বসে আছে, সেটাকে কি বলবো, সেটাকে বলবো প্রিজমের ভূমি, তাই তো, প্রিজমের ভূমি। প্রিজমের ভূমি কি বলবো, যে আয়তকার তলের উপর প্রিজমটিকে বসানো হয় তাকে প্রিজমের ভূমি বলে, ঠিক আছে, প্রিজমের ভূমি। আচ্ছা, যদি আমি বলি যে প্রিজমের তিনটি আয়তকার তল, তার মধ্যে কোন দুটো তল মসৃণ হবে, যেগুলো প্রতিসারক তল, আর যেটার উপরে এটা এটা হচ্ছে টেবিলের উপরে বসে আছে, তাহলে এইটা হচ্ছে, এ তো রথ হয়ে গেল, ঠিক আছে, এটা তো তো মন্দির হয়ে গেছে, ঠিক আছে, টেবিলের চারটে পাইয়া বানিয়ে দিই, ঠিক আছে। এবার ঠিক আছে, এটা টেবিল হয়ে গেছে, এবার টেবিল হয়েছে, ঠিক আছে। কি বলছি, এখান থেকে যে তলের উপরে প্রিজম বসানো আছে সেটা হচ্ছে কি ভূমি, ওই তলটা কি হবে, একটু অমসৃণ হবে, একটু খসখসে হবে, ঠিক আছে। তাহলে কি লিখবো, যে আয়তকার তলের উপর প্রিজমটিকে বসানো হয়, যে আয়তকার তল, যে আয়তকার তলের ওপর প্রিজমটিকে বসানো হয় তাকে প্রিজমের ভূমি বলে। মেন পরীক্ষাতে পড়বে কি না, প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রিজমের মধ্যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কি ওই চ্যুতিকোণ, ঠিক আছে। আচ্ছা, প্রিজমের ভূমির আরো একটা সংজ্ঞা ভালো করে দেওয়া যায়, সেটা বলছি, তার আগে দেখ প্রান্ত রেখা কি, ঠিক আছে, প্রান্ত রেখা। প্রিজমের এই যে দুটো প্রতিসারক তল না, প্রিজমের এই যে এটা একটা প্রতিসারক তল আর এটা একটা প্রতিসারক তল, ঠিক আছে, এরা এরা যে লাইনে পরস্পরকে ছেদ করেছে এটা হচ্ছে কি প্রান্ত রেখা, ঠিক আছে, প্রান্ত রেখা। আর এরা যে কোণ করেছে সেটা হবে কি প্রতিসারক কোণ। প্রিজমের প্রতিসারক কোণ ওই প্রতিসারক কোণ নয়, কিন্তু ওটা কি ছিল, প্রতিসরণ কোণ, আর এটা
প্রতিসারক কোণ মানে বোঝা যাচ্ছে, ভুলে যাস না যেন। এটা হচ্ছে কি প্রতিসারক কোণ, আর এই কোণ কি ছিল, এটা ছিল প্রতিসরণ কোণ, এটা ছিল আপতন কোণ। ঠিক আছে, তাহলে কি লিখবো, প্রতিসারক কোণ প্রথমে লিখছি, প্রতিসারক কোণ। কি লিখবো, প্রিজমের প্রিজমের প্রতিসারক তল দুটি পরস্পর যে কোণ করে, যে কোণে আনত থাকে বা যে কোণ করে, প্রিজমের প্রতিসারক তল দুটি পরস্পর যে কোণ করে, বা প্রিজমের প্রতিসারক তল দুটির মধ্যে কোণকে, আরো সহজ করে লিখছি, প্রিজমের প্রতিসারক তল দুটির মধ্যে কোণকে প্রতিসারক কোণ বলে। ঠিক না, প্রিজমের প্রতিসারক তল দুটোর মধ্যে কোণকে প্রতিসারক কোণ বলে। বল, হাসছিস কেন? হুম হুম। হয়েছে, এরপরে কি লিখবো, প্রান্ত রেখা। প্রান্ত রেখা কোনটা, প্রান্ত রেখা হচ্ছে কি ওই যে যে প্রতিসারক তল দুটো না, যে রেখাতে পরস্পর মিলিত হয়েছে সেটাই হচ্ছে কি প্রান্ত রেখা। ঠিক আছে, লেখ প্রান্ত রেখা। প্রান্ত রেখা কি লিখবো, প্রান্ত রেখা আছে কি প্রিজমের প্রতিসারক তল দুটি যে সরলরেখায় মিলিত হয়। ঠিক আছে, প্রিজমের প্রতিসারক তল দুটি যে সরলরেখায় মিলিত হয়, মিলিত হয় তাকে প্রান্ত রেখা বলে। এদের মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, এদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে, না প্রিজম কাকে বলে অতটা নয়, দিতেও পারে, না দেওয়ার কিছু নেই, খুব সহজ কোশ্চেন বলে। প্রতিসারক কোণ কাকে বলে দিতে পারে, প্রান্ত রেখা কাকে বলে দিতে পারে। ঠিক আছে, প্রতিসারক কোণ আর প্রান্ত রেখা, প্রতিসারক কোণ আর প্রান্ত রেখা। প্রতিসারক কোণ হচ্ছে কি প্রতিসারক তল দুটি যে কোণ করে তাকে হচ্ছে কি প্রতিসারক কোণ। এরপরে আমি বলছিলাম না যে ভূমির একটা সংজ্ঞা আর একটা ভালো করে দেওয়া যায় কিরকম, দেখ এটা হচ্ছে কি প্রান্ত রেখা না, প্রান্ত রেখার বিপরীত দিকের আয়তকার তলটিকে প্রিজমের ভূমি বলে, এটাও লেখা যেতে পারে। ঠিক আছে, প্রিজমের ভূমি যেখানে লিখেছিলি সেখানেও লিখতে পারিস প্রান্ত রেখার, প্রান্ত রেখার বিপরীত দিকে, প্রান্ত রেখার বিপরীত দিকের আয়তকার তলকে ভূমি বলে। প্রিজমের প্রান্ত রেখার বিপরীত দিকের তলকে কি বলে, ভূমি বলে। আরেকটা আছে সেটা হচ্ছে কি প্রিজমের পার্শ্বতল। ঠিক আছে, পার্শ্বতল বলে। প্রিজমের মোট কয়টা তল, মোট কয়টা তল প্রিজমের, পাঁচটা। প্রতিসারক তল কয়টা, দুটো, বাদ বাকি কটা থাকছে, তিনটে। তিনটের মধ্যে কি কি আছে, একটা আয়তকার তল মানে ভূমি, আর দুটো ত্রিভুজাকার তল, তাই না, ওগুলোকে কি বলবো, পার্শ্বতল। কি বলবো, পার্শ্বতল। ঠিক আছে, পার্শ্বতল। ঠিক আছে, লেখ, বলে দিচ্ছি লেখ। ঠিক আছে, কোন প্রিজম তার প্রতিসারক তল দুটি ছাড়া, কোন প্রিজম তার প্রতিসারক তল দুটি ছাড়া, কোন প্রিজম তার প্রতিসারক তল দুটি ছাড়া
আরো 3টি তল, পাশে লিখে দিবি কি 2টি ত্রিভুজাকার এবং 1টি আয়তাকার তল, যেটা হচ্ছে কিনা ভূমি বলি আমরা, ঠিক আছে? এটা লিখে দিলে আরো ভালো বোঝা যাবে। কি লিখলাম? কোন প্রিজম তার প্রতিসারক তল দুটি ছাড়া আরো 3টি তল, 3টি তল কি কি? 2টি ত্রিভুজাকার এবং 1টি আয়তাকার তল, ব্র্যাকেটে হচ্ছে কি ভূমি, হয়েছে? তাহলে কোন প্রিজম তার প্রতিসারক তল দুটি ছাড়া আরো 3টি তল দ্বারা সীমাবদ্ধ, এই 3টি তলকে কি বলে? পার্শ্বতল বলে, পার্শ্বতল, হয়েছে? পার্শ্বতল বলে। সরি, একটু ভুল হয়ে গেছে। কি ভুল? ভূমিটাকে পার্শ্বতল বলা যাবে না, একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? 1 মিনিট। ভূমিকে পার্শ্বতলের মধ্যে বলা যায় না, এটাকে চেঞ্জ করব কেমন? কোন প্রিজমের 2টি ত্রিভুজাকার তলকে পার্শ্বতল বলে, ঠিক আছে? কেন কি ভূমিকে পার্শ্বতল বলা যাবে না। হ্যাঁ, বইতে একটু গন্ডগোল করে লেখা ছিল, ঠিক আছে? ভূমিকে পার্শ্বতল বলা যাবে না, ভূমি একটা আলাদা, ওই জন্য একটু চেঞ্জ করে কেটে লিখতে হবে, ঠিক আছে? চেঞ্জ করা যাবে না, একটু কেটে লিখতে হবে, ঠিক আছে? কি লিখবো? প্রিজমের সোজা কথায় না লিখে ওই রকমই লিখেছে, কোন প্রিজমের 2টি ত্রিভুজাকার তলকে পার্শ্বতল বলে, হয়ে গেল সোজা কথা, ঠিক আছে? পার্শ্বতল বলে। আমি তাই বারবার ভাবছি যে 3টি তল কেন লিখছে, পরে যখন পুরোটা দেখছি যে 3টি তল কেন লিখে রেখেছে, একটা সোজা কথায় লিখলেই হয়, বুঝছে? হ্যাঁ, জাস্ট একটা লাইন করে কেটে দিবি, ঠিক আছে? প্রিজমের 2টি ত্রিভুজাকার তলকে পার্শ্বতল বলে, হয়েছে? হয়েছে। এবারে যেটা আসবে সেটা হচ্ছে কি, যে একটা প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলোর বিচ্যুতি কোণ, ঠিক আছে? আলোর বিচ্যুতি কোণ সেটার হচ্ছে কি, কত হচ্ছে? ডেল্টা ইজিক্যালস টু I1 প্লাস I2 মাইনাস এ। এই রিলেশনটা হচ্ছে কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। তোরা রিলেশন মানে কি বুঝিস? সম্পর্ক, ঠিক আছে? না, এখন হচ্ছে ওই রিলেশন মানে লোকে ওই রকমই বোঝে, ঠিক আছে? হয়েছে? এটা হচ্ছে কি একটা প্রিজমের প্রধান ছেদ, কি ভালো করে বুঝবি তারপরে লিখবো। একটা প্রিজমের প্রধান ছেদ মানে কি, প্রিজমটাকে যদি আমি সোজা করে কাটি, তাহলে সেটা কি হবে? এরকম একটা ত্রিভুজাকার তল পাওয়া যাবে। এবার এখানে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলোর বিচ্যুতি কোণের ফর্মুলা এটা। এখানে এ মানে কি? এ হচ্ছে কি প্রিজমের প্রতিসারক কোণ, এটা হচ্ছে কি প্রিজমের প্রতিসারক কোণ। এটাকে প্রথমে পুরো লিখবো, আগে বুঝে নে। ধর একটা আলোক রশ্মি এসে পড়লো এখানে, কি হচ্ছে? আলোক রশ্মি এখানে পড়েছে, ঠিক আছে? এক কাজ করি, যেমন নাম দিয়ে রেখেছে ওরকমই নাম দিচ্ছি যাতে করে অসুবিধা না হয়। PQ, হয়েছে? PQ, হয়েছে? এবার এখান থেকে দেখ, আলোক রশ্মি যদি এখানে পড়ে তাহলে এটা হলো কি, এই তলে আপতন বিন্দু, হয়েছে? এবারে এখানে আমাকে কি করতে হবে? লম্ব টানতে হবে, হ্যাঁ কি না বল? লম্ব টানলাম, এটা হলো কি, এই তলে আলোক রশ্মির যখন প্রতিসরণ হচ্ছে সেটা হচ্ছে কি অভিলম্ব, এটা হচ্ছে কি আপতন কোণ। আপতন কোণ কত? I1। এখানে আলোক রশ্মি যখন প্রবেশ করেছে সেটা হবে কি প্রতিসরণ কোণ R1, হয়েছে?
এই তলে হয়েছে, হলো। এবার আলোক রশ্মি এরকম করে যাচ্ছে, এবার এখানে আলোক রশ্মি পড়েছে, তো এখানে যখন পড়েছে এখান থেকে কি হচ্ছে যে আবার একটা লম্ব টানতে হবে, হ্যাঁ কি না বল? আবার একটা লম্ব টানলাম, কেন কি এখানেও লম্ব টানতে হবে। আচ্ছা, এখান থেকে আলোক রশ্মি কি হবে, এরকম করে প্রতিসরিত হয়ে বেরিয়েছে, ঠিক আছে। ছবিটা আগে ভালো করে লক্ষ্য কর, প্রথমে একবার প্রতিসরণ হয়েছে, তারপরে আবার একবার প্রতিসরণ হয়েছে। আর এস কিরকম হয়েছে বল? এটা একটা প্রিজমের প্রধান ছেদ, মানে কেটে দিলে যেমন পার্ট দেখায় সেরকম। তার প্রিজমের প্রতিসরক কোণ এ, পি কিউ আলোক রশ্মি যখন পড়েছে এই তলে একবার প্রতিসরণ হয়েছে, প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি গেছে, আবার প্রতিসরণ হয়ে আলোক রশ্মি বেরিয়েছে। পুরো ক্যালকুলেশনটা বোঝার পরে লিখবো, ঠিক আছে। কিরকম হচ্ছে দেখ, এইখানে যে আলোক রশ্মি এটা যে পড়েছে, এটা কি, এটা আপতন কোণ না প্রতিসরণ কোণ বলতো? এখানে যে আলোক রশ্মি পড়েছে এটা তো প্রিজমটা কিসের তৈরি, কাঁচ, বাইরে কি আছে, বায়ু, এখানে আছে কি বায়ু, এখানে আছে বায়ু। প্রিজমকে আমি জলে ডোবাতে পারি, করা যেতে পারে, আপাতত এরকম হচ্ছে। এই যে যে কোণটা, এটা কি কোণ হবে, আপতন কোণ না প্রতিসরণ কোণ? কেন প্রতিসরণ কোণ? আলোক রশ্মি তো কাঁচের মধ্য দিয়ে গিয়ে পড়েছে, তারপরে বায়ুতে গেছে, তার মানে কি হবে, এটা তো আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ। কিন্তু একে আমরা ধরি কি, একে আমরা ধরি R2, আমরা লিখি R2, এবং এটা হচ্ছে কত, I2, মানে বাইরে আছে বলে, ঠিক আছে। আর এখানে I1টাকে আমরা কি বলি, আপতন কোণ, আর এখানে I2টাকে কি বলি, নির্গমন কোণ। কি বলি, নির্গমন কোণ। মানে একটা প্রিজম, একটা প্রিজমে আমি আলোক রশ্মি 30 ডিগ্রি কোণে ফেলেছি, এর মধ্যে দিয়ে গিয়ে আলোক রশ্মি, এর মধ্যে দিয়ে গিয়ে আলোক রশ্মি 45 ডিগ্রি কোণে বেরিয়েছে, তাহলে এটা হচ্ছে কি নির্গমন কোণ কত, 45 ডিগ্রি হয়েছে। কিন্তু এখানে চ্যুতি কোণ কত হবে সেটা আমরা বার করব কেমন করে। প্রথম বল, আলোক রশ্মি আগে বুঝে নে পরে টুকবি। আলোক রশ্মি একবার যখন পড়েছে, বেঁকেছে তো, বেঁকেছে, কোন দিকে বেঁকেছে দেখ, যদি আমি ভালো করে দেখি, আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল কোন দিকে, এই দিকে সোজা, হ্যাঁ কি না বল, সোজা যাওয়ার কথা ছিল, তা না হয়ে আলোক রশ্মি এরকম করে বেঁকেছে। কতটা বেঁকেছে, মানে এখানে চ্যুতি কোণ কত হয়েছে, এই এই প্রথমবারে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণ কত হয়েছে কে বলবে? I1 মাইনাস R1, I1 মাইনাস R1, কেন, I1টা বড়, R1টা ছোট, বায়ু থেকে কাছে ঢুকেছে না, তাহলে প্রথমে যে চ্যুতিটা হয়েছে, চ্যুতি কোণ হয়েছে, সেটা হচ্ছে কত, I1 মাইনাস R1, এখানে হয়ে গেল। আবার এই আলোক রশ্মিটা যাচ্ছে, সোজা যাওয়ার কথা ছিল, তা না হয়ে আবার বেঁকে গেছে, এখানে চ্যুতি কোণ কত হবে, I2 মাইনাস R2 হবে, কেন, এখানে কাঁচ থেকে বায়ুতে যাচ্ছে, কোন কোন কোণটা বড় হবে, এই কোণটা বড় হবে, কাঁচ হচ্ছে কি ঘন মাধ্যম, বায়ু হচ্ছে লঘু মাধ্যম, এই কোণটা বেশি হবে, এটা ছোট হবে, তাহলে এখানে আলোক রশ্মির চ্যুতি কত হবে, I2 মাইনাস R2, I2 মাইনাস R2। দেখ আলোক রশ্মি প্রথমে এরকম যাচ্ছিল, তো যাওয়ার কথা ছিল এরকম, এরকম করে বাঁকলো, মানে কি ঘড়ির কাঁটার দিকে বেঁকেছে, এখানে চ্যুতি কোণটা কত হয়েছে, I1 মাইনাস R1। আবার আলোক রশ্মি এরকম করে যাচ্ছিল, সোজা যাওয়ার কথা, আবার একবার ঘড়ির কাঁটার দিকেই বেঁকে গেল, কত বেঁকেছে, I2 মাইনাস R2। যদি কেউ একটা রাস্তা দিয়ে যাচ্ছে, প্রথমবার ঘড়ির কাঁটার দিকে একবার বেঁকে গেল, আবার একবার ঘড়ির কাঁটার দিকে বেঁকে গেল, মানে দুবার বাঁকছে, এরকম দুবার তিনবার যদি এরকম করে বাঁকে, তাহলে মোট চ্যুতিকোণ আমরা কিরকম করব, এখানে চ্যুতিকোণ কত হয়েছে প্লাস এখানে কত হয়েছে, যেহেতু দুবার ঘড়ির কাঁটার দিকেই বেঁকেছে, তাহলে আমি কি করব, দুবারের চ্যুতিকোণটাকে যোগ করব। যদি একবার ঘড়ির কাঁটার দিকে একবার বিপরীত দিকে হতো, তাহলে আমরা বিয়োগ করতাম। তাহলে এখানে মোট চ্যুতিকোণটা কত হবে, আমি সব লিখবো, এখন কেউ লিখবি না, ঠিক আছে। মোট চ্যুতিকোণ কত হচ্ছে, মোট চ্যুতিকোণ আগে বোঝ, ঠিক আছে, লেখাটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে, আগে বুঝতে হবে। কি হচ্ছে, I1 মাইনাস R1, তারপরে কত হচ্ছে, I2 মাইনাস R2, ঠিক আছে। এবার এখান থেকে দেখ I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2, দেখ I1 প্লাস I2 কে আমি এক জায়গায় নিতে পারি, I1 প্লাস I2 কে এক জায়গায় নিলাম, ঠিক আছে, মাইনাস R1 মাইনাস R2 হয়েছে। এবার দেখ এখান থেকে I1 প্লাস I2 লিখছি, মাইনাস কমন নিলাম, R1 প্লাস
R2 হয়েছে। এবারে এই ফর্মুলাটা আমাকে প্রুফ করতে গেলে মোট চ্যুতিকোণ মানে কি ডেল্টা, মানে আমার ডেল্টাতে ফর্মুলাতে চলে এসছে, এখন পর্যন্ত কি চলে এসছে ডেল্টাতে, ডেল্টাতে চলে এসছে কি I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2 হয়েছে। কিন্তু এই ফর্মুলাতে প্রুফ করার জন্য দেখ কতটা পর্যন্ত আমি এগিয়ে গেছি, I1 প্লাস I2 চলে এসছে, R1 প্লাস R2 যদি এ দেখিয়ে দিতে পারি বাকি প্রমাণটা হয়ে যাবে। তাহলে R1 প্লাস R2 কিভাবে এ হচ্ছে সেটা আমাকে দেখাতে হবে। R1 প্লাস R2 কিভাবে এ হচ্ছে সেটা দেখানোর জন্য আমি এই সাইডে করছি, দেখ। আচ্ছা এইখানেই করি, R1 প্লাস R2 কি করে এ হচ্ছে আমাকে বল, যে এই কোণটা R1, এই কোণটা R2, এই যে ডটেড লাইন আর এই যে এটা এটা একটা ত্রিভুজ হচ্ছে না, এই ত্রিভুজটাকে দেখতে কেমন হচ্ছে ভালো করে লক্ষ্য করবি, এটা R1, এটা R2, এই কোণটা কত হবে 180 মাইনাস R1 প্লাস R2, ঠিক আছে। মানে R1 আর R2 কে যোগ করবো আগে, ধরো এটা 30, এটা হচ্ছে 40, 30 আর 40 মিলে কত 70 হয়ে গেল, এই কোণটা কত হবে 180 থেকে 70 বাদ দিলে যা হয় এরকম করি, তাহলে আমার এই কোণটা কত হবে 180 মাইনাস ব্র্যাকেটের মধ্যে R1 প্লাস R2। এইটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে কিনা, আছে? ভালো করে লক্ষ্য কর, এই কোণটা কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2। আপাতত এখান পর্যন্ত কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপরে আমি না এই যে চতুর্ভুজ একটা হচ্ছে, এই চতুর্ভুজটাকে দেখ ভালো করে, কোন চতুর্ভুজ, এখান থেকে শুরু করে এতটা, এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের এই কোণটা কত 90 ডিগ্রি। কেন, এটা তল ছিল, এটা ছিল কি তলের উপরে লম্ব, তাহলে এটা হচ্ছে কত 90 ডিগ্রি। এই কোণটা কত, এটাও 90 ডিগ্রি। এই কোণটা এক্ষুনি বার করলাম কত 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2। এই কোণটা কত এ। তাহলে একটা চতুর্ভুজ হয়েছে যার চারটে কোণ কি কি আছে একবার চতুর্ভুজটা এঁকে নিচ্ছি, কত, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কত 90 ডিগ্রি, এটা হচ্ছে কত 90 ডিগ্রি, এটা কত 180 মাইনাস R1 প্লাস R2। এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা? তাহলে এতটা পর্যন্ত কি কি করলাম দেখ, যদি পুরোটাকে একসঙ্গে মাথার মধ্যে নিতে হবে, তারপরে লেখা এমনিতে চলে আসবে, ঠিক আছে। পরীক্ষাতে প্রুফ করার সময় সমস্যা কি হয়, আমরা ভুলে যাই যে পরপর কি ছিল, লেখা তো এমনিতে আসবে, কিন্তু মেন ব্যাপারগুলো যদি জানা থাকে, এই পার্টগুলো যে প্রথমে এখানে চ্যুতিকোণ এখানে চ্যুতিকোণ দুটোকে যোগ করব, তারপরে যোগ করার পরে কি করব এই কোণটাকে লিখতে হবে, তারপরে চতুর্ভুজে গেলে R1 প্লাস R2 সমান এটাকে প্রমাণ করে দিয়ে এখানে বসিয়ে দিলে পুরো প্রমাণটা হয়ে যাবে। এই যে স্টেপ, এই স্টেপ মনে রেখে দিলে পুরোটা প্রুফ হয়ে যাবে। লেখাগুলো তো মাঝে মধ্যে লেখাটা ঢুকিয়ে দিলে পুরোটা দাঁড়িয়ে যাবে। একটা চতুর্ভুজের মোট কোণ কত হয় 360 ডিগ্রি, ওইটাকে কাজে লাগাবো। একটা চতুর্ভুজের মোট কোণ 360 ডিগ্রি হয়, তো এখানে মোট কোণ কত হচ্ছে দেখ, এ প্লাস 90 প্লাস 90 প্লাস আর একটা কোণ কত 180 মাইনাস R1 প্লাস R2 সমান 360 ডিগ্রি হয়েছে। এখান থেকে এবারে আমরা কি করব, এ প্লাস 90 90 কত হচ্ছে 180, আর এই যে 180 মিলে কত হচ্ছে 360 মাইনাস R1 প্লাস R2 সমান কত হচ্ছে 360 ডিগ্রি, বা এ মাইনাস R1 প্লাস R2টাকে আমি এই সাইডে রাখলাম, 360 ডিগ্রি ওই সাইডে আগে থেকে ছিল, আর একটা 360 ডিগ্রি এই সাইড থেকে গেলে কত হয়ে যাবে 0 হয়ে যাবে, হয়েছে কি 0 হবে, তো মাইনাস R1 প্লাস R2, তাহলে এ কত হচ্ছে R1 প্লাস R2। এই যে এ সমান R1 প্লাস R2 হলো, এইটাকে এইখানে নিয়ে এসে বসিয়ে দেবো, দিলে কত দাঁড়াচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ দাঁড়াচ্ছে, ঠিক আছে। এটা আগে বল পুরোটা মাথার মধ্যে এসছে কিনা, I1 প্লাস I2 মাইনাস এ, পুরোটা মাথার মধ্যে এসছে। আমি এবার একটা কাজ করছি, এটা লিখেছি তো, এটা পরের দিন নিচেরা না দেখে বানিয়ে নিয়ে লিখে নিয়ে আসবো।
তারপরে লেখাবো। দেখি কি করে লিখিস। আগে নিজেরা বানাবি, ঠিক আছে? আমি আমি এরকম করে দিয়েছি তো, আমি মুছে দিলাম। এখন আমি মুছে দিলাম, ঠিক আছে? দেখবো যে তোদের মাথায় কতটা থাকে। বই মাথায় উড়ে গেছে, পরের দিন আবার এটাই করাবো, ঠিক আছে? আমি আমি এক্ষুনি তো লিখিয়ে দিলে এটা তো কমপ্লিট হয়ে যেত, এগিয়ে যেত। আমি ইচ্ছে করে মুছলাম, ঠিক আছে? ইচ্ছা করেই মুছলাম, যাতে করে তোরা কতটা মাথায় রেখে নিজেরা লিখতে পারিস। হ্যাঁ, হ্যাঁ, পুরোটা পুরোটা বানিয়ে লিখে নিয়ে আসবো, বই দেখবি না, ঠিক আছে? বই দেখলে বুঝে যাবো এত সুন্দর লেখা, ঠিক আছে? এখন দেখছিস এই ছাপ পড়ে আছে, এখান থেকেই দেখছিস। হুম, ছাপ পড়ে আছে এখান থেকে দেখতে পারিস, ঠিক আছে? তাহলে এই প্রমাণটা নিজেরা হচ্ছে এখান থেকে দেখে, তাহলে ডেল্টা ইজিক্যালস টু I1 প্লাস I2 মাইনাস এ, ব্যাস। যতটা করেছি নিজেরা দেখে 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 বলতে কি, নিজেদের মাথায় যতটা আছে বানিয়ে লিখে নিয়ে আসবে, ঠিক আছে? বল প্রথম থেকে লিখতে না বলে বলে লাস্টে এসে মুছে দিল, এটা পুরো একদম, ঠিক আছে? চল, এইটা বাড়িতে দিচ্ছি, ঠিক আছে? পরের দিন এটাই আবার লেখাবো, বাট আগে নিজেরা লিখে নিয়ে আসবে তারপর।